আর কোনো কল্পনা টল্পনা কিছু না। গত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, সেই সরকার যে আমাদের এই রাজ্যটাকে প্রকৃত অর্থেই একটি মিনি পাকিস্তান বা একটি জেহাদি রাষ্ট্রে আলাদাভাবে পরিণত করবার চেষ্টা করছিলেন, তার জল জ্যান্ত এর থেকে বড় প্রমাণ বোধহয় আর কিচ্ছু হতে পারত না, যা আজকে রাজ্যের নতুন স্বাধীনতার পর প্রথম বিজেপি মন্ত্রিসভা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন তার প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন এবং বৈঠকের পরে তিনি নিজে বললেন যে আশ্চর্য হয়ে গেছেন সেই বিষয়টি দেখে। এবং আমার মতে আপনারা শুধু দর্শকবৃন্দ আপনারাও জানাবেন, আপনারাও আশ্চর্য হবেন এটা জেনে, যেটা আমি বলতে চাইছি, যে পয়েন্ট আউট করতে চাইছি যে বিষয়টাকে, যে এই সেই শিকড়, এই শিকড়টা উদ্দেশ্যগত দিক থেকে বুঝিয়ে দেয় যে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার ছিল, তারা এই আমাদের এই রাজ্যটাকে পুরোপুরি বাংলাদেশি এবং একটা পাকিস্তানি সাম্রাজ্যে পরিণত করে ফেলেছিল। ফেলতে চাইছিল না, ফেলেছিল। এবং সেটার প্রমাণ পাওয়া গেল, সরকারি প্রমাণ। এর থেকে আশ্চর্য এবং শিউরে ওঠার মতো ব্যাপার খুব কম আছে, যেটা ভোটের আগেও আমি এই কথাটা আপনাদেরকে বলবার চেষ্টা করতাম যে এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। কিন্তু আজ সেটা তার সত্যিকারের প্রমাণ কোথা থেকে পাওয়া গেল? সেই নবান্ন থেকে। ওখান থেকেই উনি ওই কাজগুলো করতেন। আসুন জানা যাক সেটা কি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, খুব একটা আনন্দের মন নিয়ে যখন শুভেন্দু অধিকারী আজকে প্রথম রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের বাড়িতে গেলেন, সেখান থেকে তিনি বেরোলেন। বেরোনোর পর তিনি রাজ্য পার্টি অফিসে গেলেন, বিজেপি মানে যে সল্টলেকের যে পার্টি অফিস, সেখানে গেলেন। সেখানে তার সংবর্ধনা হলো এবং সেখান থেকে তিনি আজকে প্রথম ক্যাবিনেট বৈঠকের জন্য, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেট বৈঠকের জন্য নবান্নের উদ্দেশ্যে রওনা হলেন। এই জিনিসগুলো দেখছিলাম আপনাদের মতো, আর দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যিই দেখছি এই দিনটা এসেছে। আর তার ফলবশত প্রত্যেক মানুষের মতো এই যে একটা মুক্তির আস্বাদ, সেটা মনের মধ্যে হচ্ছিল যে সবে তো আজকে প্রথম এই যাত্রাপথটা, মানে এই যে যাচ্ছেন উনি গাড়িতে করে যে যাচ্ছেন, সেটা যেন এই রাজ্যের একটা এগিয়ে চলা, এই রাজ্যের নতুনভাবে এগিয়ে চলা, এইটা দেখে মনে হচ্ছিল। তারপরে তো ওনারা সভাগৃহে গেলেন, নবান্ন সভাগৃহে ওনাদের প্রথম ক্যাবিনেট বৈঠক হলো এবং তারপর উনি বেরিয়ে এসে মূল 6টি বিষয়, মূল এবং আরও তার সাথে অনেকগুলি বিষয় উল্লেখ করলেন। তার মধ্যে যেমন ভীষণ ভাবে মানুষ যেটা অপেক্ষা করে বসেছিল, আয়ুষ্মান ভারত আছে, কিন্তু তার থেকে বড় সরকার আজকে তার মূল লক্ষ্য এবং গতিপথ সেটা প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে বুঝিয়ে দিল। না, এই দেশটা অভারতীয়দের জন্য নয়, এটা পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং সেইটা করতে গিয়ে প্রথমেই যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে সীমান্তে কাঁটাতারের ব্যবস্থা। বিএসএফ কে 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করে দেবে এখনকার এই আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের যে রাজ্য সরকার, তার নেতৃত্বে। এবং বিএসএফ তার যে প্রসেস আছে, ভূমি সংস্কার দপ্তরের মাধ্যম দিয়ে সেই জমি হস্তান্তর হবে এবং দেশের সুরক্ষা, নেশন ফার্স্ট, এই বার্তাটা সারা পৃথিবীর কাছে আজকে এই পশ্চিমবঙ্গের সরকার দিয়ে দিল, যেটা ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদীরও মূল মন্ত্র, নেশন ফার্স্ট। তৎপরবর্তীতে আয়ুষ্মান ভারত আজকে থেকে চালু হয়ে গেল, আরো অনেক প্রকল্প চালু হলো। যেমন যে সমস্ত বেকাররা চাকরির বয়স চলে গেছে, তাদের চাকরির বয়স বৃদ্ধি হলো। এবং সেই সাথে মানে এগুলো তো
প্রথম মন্ত্রিসভার বৈঠকে বলা যায় যে তাদের ঘোষিত পদক্ষেপ ছিল যেগুলো হবেই। প্রথম মন্ত্রিসভার বৈঠকে কে বলেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোদী কা গ্যারান্টি, এটা বলে গেছিলেন যে এই জিনিসগুলো হবেই, হতেই হবে, হতে চলেছে। এর সাথে যে জিনিসটা বেরিয়ে পড়লো, যেটাতে আজকে মুখ্যমন্ত্রী, শুনতে আসলে কি জানেন, সকলেরই মুখ এবং কান একটু অ্যাডজাস্ট হতে দু একটা দিন টাইম লাগবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এটা যে এত সুন্দর লাগছে এই মুহূর্তে, কিন্তু সেটা অ্যাডজাস্ট হতে টাইম লাগছে সকলেরই। তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম ক্যাবিনেট, পাশে বর্ষিয়ান নেতা মন্ত্রী দিলীপ ঘোষ, মাননীয়া অগ্নিমিত্রা পাল, মাননীয় নিশীথ প্রামাণিক, মাননীয় অশোক কীর্তনিয়া এবং মাননীয় ক্ষুদিরাম টুডুর সঙ্গে দাঁড়িয়ে তিনি কি বললেন? আমি দিয়ে চলবে না এই সরকার, আমরাটা হচ্ছে মূল জিনিস। তিনি আরো প্রকল্পগুলো ঘোষণা করে দিয়েছেন আজ থেকে, যেগুলো বন্ধ ছিল, যেগুলো এখানে পেতে দিতেন না ওই নেত্রী। বিশ্বকর্মা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনা, তারপরে প্রধানমন্ত্রী যে শ্রী স্কুল যোজনা, এই সমস্ত কিছু, পরপর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, এই যা কিছু আছে, মূলত মোটামুটি এটা ক্লিয়ার যে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প আমাদের রাজ্যে এবার চালু হতে চলেছে। এর থেকে বড় সুখের দিন কিছু নেই। কিন্তু ঝটকাটা লাগলো ঠিক সেই জায়গাটাতে। কি হতে চলেছিল, কি ভয়ঙ্কর কিছু হতে চলেছিল যখন মুখ্যমন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে বলেন। তার আগে একটু আপনাদের বলে নি জিনিসটা কি, যারা জানেন না তাদের জন্য বলছি। 1860 সালে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড বা আইন তৈরি হয়, সেটা ব্রিটিশ আমলে, সেটাই স্বাধীনতার পরেও তার অনেক অংশ আমাদের দেশে লাগু ছিল, চলছিল সেইভাবে। এর আগে বিগত কংগ্রেস সরকার সেগুলোকে নিয়ে কিচ্ছু করেনি, ওই আইনগুলোকেই তারা ক্যারি ফরওয়ার্ড করেছে। এবং ওই যে বলেছিলাম আগের এপিসোডে, টুকরে টুকরে গ্যাং, তার টুকরোটা প্রথম করেছিল ওই কংগ্রেস। দেশটাকে, স্বাধীনতা, অখণ্ড ভারতকে খণ্ড খণ্ড করেছিল ওই কংগ্রেস। আর তারই দোসর তো ওই তৃণমূল কংগ্রেস, তারই সহযোগী INDIA জোট, এরাই হচ্ছে টুকরে টুকরে গ্যাং। এদের কারোর কাছে রবীন্দ্রনাথ হচ্ছে বুর্জুয়া কবি, নেতাজি হচ্ছে তোজোর কুকুর, এই সমস্ত। আবার কারোর কাছে মানে আমাদের দেশের যে হিন্দু সনাতন যে ধর্ম, দেব দেবী, সেগুলো হচ্ছে উপেক্ষার জিনিস, সেগুলো যে যত উপেক্ষা করতে পারবে সে তত সেকুলার হবে। কিন্তু উল্টো দিকে অন্যান্য যে ধর্মাবলম্বী ধর্মের যে সমস্ত সম্প্রদায় আছে, তাদের কাছে গিয়ে কিন্তু সেই খবরদারিগুলো তাদের আর খাটে না। তখন আর কুবুদ্ধিজীবীদের তখন আর সুবুদ্ধির উদয় হয় না, তখন সেখানে গিয়া সেকুলার হতে পারে না। তা যাই হোক, প্রসঙ্গটা আলাদা, কিন্তু খুব প্রাসঙ্গিক এই কারণে এরা মিলেই কিন্তু এই দেশটাকে এক প্রকার একটা দোকান হিসেবে চালিয়েছে বছরের পর বছর ধরে, যেটা নরেন্দ্র মোদী সরকার আসবার পর থেকে একটার পর একটা রিফরমেশন বা বিভিন্ন রকমের পরিবর্ধন বলুন, পরিমার্জন বলুন, তার মাধ্যম দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে চলবার চেষ্টা করছেন তিনি। তার ফলশ্রুতি দেশের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ না, আর হিন্দুদের দিকে চোখ তুলে তাকিও না, তার ফলশ্রুতি হচ্ছে অপারেশন সিন্দুর। তিনি সেটা করে দেখিয়েছেন, আমরা গর্বিত ভারতীয় তার জন্য। কিন্তু এই যে বলেছিলাম ডিপ স্টেট, তলায় তলায় ষড়যন্ত্র, স্লিপার সেল, এই সমস্ত কিছু দিয়ে দেশকে মানে সরাসরি যুদ্ধের মতো অ্যাটাক করে পেরে উঠছে না, পেরে ওঠার ক্ষমতাও নেই, কাজে তলায় তলায় শেষ করে দাও, তলায় তলায় ভূখণ্ড দখল কর, এই ছিল পরিকল্পনা। সেইটা করতে গিয়ে আশ্চর্যভাবে আজকে এই জিনিস হয়েছিল যে কি না, 2023 সালে এই ব্রিটিশ পরিচালিত ব্রিটিশ যে আইন, সেই আইন ব্যবস্থাকে পরিবর্তন করে আধুনিক সমাজের সঙ্গে সেটাকে অ্যাডপ্ট করিয়ে অনেক রকম বিচার বিবেচনা করে লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই পাশ করা হয় ভারতীয় ন্যায় সংহিতা বা আইন,
আইন চালু হয় ভারতের 2023 সালে, নতুন ভারতীয় ন্যায় সংহিতা। তাহলে সেই ভারতীয় ন্যায় সংহিতা রাষ্ট্রপতির সই হয়ে যাওয়ার পরে সেটা আইন হিসেবে ইমপ্লিমেন্টেড হয়। সেটা কবে? 1 জুলাই 2024 সারা ভারতবর্ষে ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়। তাহলে রাজ্য সরকারগুলোরও উচিত সেইটাকে চালু করবার। আর আমাদের দেশের কেন, যে কোনো গণতান্ত্রিক পরিকাঠামো সাংবিধানিক ব্যবস্থায় কি নিয়ম আছে? যদি ধরা যাক কোন রাজ্যের কোনো একজন মুখ্যমন্ত্রী নেই, ধরা যাক, তাহলে সঙ্গে সঙ্গে সেই ফাঁকা পদটাতে কাউকে একজনকে থাকতে হবে। হয় সেখানে রাষ্ট্রপতি শাসন হয়ে রাজ্যপাল থাকবেন, অথবা সঙ্গে সঙ্গে আর একজন কোনো মুখ্যমন্ত্রী মানে শপথ নিয়ে নেবেন। হয় কোনো একজন কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর হাত থেকে আর একজন মুখ্যমন্ত্রী নেবেন, মানে ক্ষমতা হস্তান্তর হবে। তেমনি পার্লামেন্টের ক্ষেত্রেও ঠিক তাই, মানে কোনো পদ খালি থাকতে পারে না। এটা মোটামুটি একটা চালু ব্যবস্থা এবং গণতান্ত্রিক নিয়ম, এবং এইটার উপরে নির্ভর করে কিন্তু বহু বহু সাংবিধানিক সংকট অতীতে এসেছে, এবং সেগুলোকে আমাদের ভারতবর্ষ বিভিন্ন রকম সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেগুলো আমরা কাটিয়ে উঠেছি। এই রকমই একটি ঘটনার উল্লেখ করছি এই কারণে, যখন ইন্দিরা গান্ধী মৃত্যু হয় বা তাকে হত্যা করা হয়, তখন এক সাংবিধানিক সংকট এসে উপস্থিত হয়েছিল তৎকালীন সময়। যে মানে তিনি ইন্দিরা গান্ধী হয়তো তিনি মারা গেছেন, কিন্তু ঘোষণা করতে, সেই ঘটনাটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই নিয়ে অনেক বইও আছে, আপনারা পারলে অনেকেই জানেন, অনেকে যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে টাচ করছি। যে ইন্দিরা গান্ধী যখন এমসে তাকে নিয়ে যাওয়া হয়েছে, হয়তো তার জীবন অবসান তখন হয়ে গেছে, কিন্তু সরকারিভাবে ঘোষণা করতে পারছে না তখনও। তার কারণ ওই জায়গাটা ফাঁকা থাকতে পারে না, প্রধানমন্ত্রীত্বের পদটা ফাঁকা থাকতে পারে না। তখন রাজীব গান্ধী বাইরে ছিলেন, সেখান থেকে প্লেনে করে তিনি আসেন, এসে রাজীব গান্ধী শপথ গ্রহণ করেন। এই ছিল, এইটা বোঝাতে চাইলাম এই কারণে যে কোনো পদ খালি থাকতে পারে না, কারণ না কারণ সেই দায়িত্বটা নিতে হয়। তাহলে ভাবতে পারেন 1 জুলাই 2024 ভারতীয় ন্যায় সংহিতা এই দেশে ইমপ্লিমেন্টেড হয়েছে, অথচ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাচ্ছেন তিনি আশ্চর্য হয়ে গেছেন। আমাদের এই রাজ্যে ওই তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের দেশের সাংবিধানিক আইন এই রাজ্যে প্রযুক্তই হতে দেননি, ফেলে রেখে দিয়েছিলেন। মানে আমাদের এই দেশে কোনো সংবিধানের নিয়মই ছিল না। মানে ভাবলেই অবাক লাগছে আমরা কোথায় ছিলাম। আর এবার যদি কোনোভাবে ওরা জিতে যেত তাহলে কি সর্বনাশ হয়ে যেত, যেটা আমরা বলছিলাম যে আমাদের অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার লড়াই এই ভোটটা। কাজেই আজকে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানালেন, আজ থেকে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতের আইন, আইনের শাসন, সংবিধানের নিয়ম আজ থেকে পশ্চিমবঙ্গে চালু হলো। সাথে সাথে শুনলে অবাক হয়ে যাবেন, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টে দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয়ের সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগের সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। আমি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে পশ্চিমবঙ্গে যে সরকারকে মানুষ রিজেক্ট করেছে, ক্ষতি করে দিয়ে গেছে, অনেক কিছু পাবেন পরপর। 16 জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন জুন মাসে 2025, আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল, এবং এগুলো এক্ষুনি পাবলিক ডোমেনে আনার বিষয় নয়, কিন্তু যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া, তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে, এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো। এটা ভাবা যায়? যেটা বারবার করে বলা হতো যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটা ছিল মূল দাবি, এবং তারা সেটা প্রথম ক্যাবিনেটেই করে দেখালেন। কিন্তু চলতো কি? শাসকের আইন, মানে উনি, ওই মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কিছু ভাববেন তাই তাই কিছু চলবে, সেটা ছিল শাসকের আইন। আর সেই আইনগুলো কি? অন্তর্লীনভাবে একটি পাকিস্তান সাম্রাজ্য তৈরি করা, যেটা ধীরে ধীরে আমাদের ভারত রাষ্ট্রের বাইরে নিয়ে চলে যাওয়া, যাতে ওই জিহাদিরা যখন হুমকি দিত যে ভারত কি বলে পশ্চিমবঙ্গ দখল করে নেব, কলকাতা দখল করে নেব, চিকেন নেক কেটে দিয়ে 7 সিস্টার দখল করে নেব, ব্যাপারটা এত হাসি ঠাট্টার চলে উড়িয়ে দেওয়ার মতো ছিল না। এটা আমি বারবার বলি, কারণ অন্তর্লীনভাবে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে সমস্ত জায়গায় এদের ওই রক্ত বীজ ছড়িয়ে আছে, এবং ওইটাকেই সাপোর্ট দিয়ে যাচ্ছিল এই ওই সরকারটা, ওই পাকিস্তানি, মানে ছদ্ম পাকিস্তানি বাংলাদেশি সরকারটা। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল আজকে যে কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এজেন্ডা। এবং এই সরকার প্রথম থেকেই তার উদ্দেশ্যটা বুঝিয়ে দিল, এইখানটাতে কোনো আপোষ নেই। আর তার সঙ্গে যেটা 6 নম্বর, সেটাও ফেলে রেখে দিয়েছিল, যেটা 2024-এর 14ই জুন ভারতবর্ষে প্রয়োগ হয়েছে। সেটা কি? জনগণনা। এটা তো খুব একটা স্বাভাবিক নিয়ম ছিল, আমাদের ভূগোল বইতে পড়তে হতো, ক্লাস 9-এর বইতে। জনগণনা কাকে বলে, কোন কোন সালে, রাজনৈতিক ভূগোলে পড়তে হতো কোন কোন সালে জনগণনা হয়েছে, ভারতবর্ষের মোট জনসংখ্যা কত, কোন রাজ্যে জনসংখ্যা 1 নম্বর, কোন রাজ্যে জনঘনত্ব বেশি, কোন রাজ্যে জনঘনত্ব কম। এটা কোথা থেকে জানা যায়? এটা সেন্সাস থেকে জানা যায়, জনগণনা থেকে জানা যায়। সেটাও আটকে রেখে দিয়েছিলেন। এবং তার সাথে এটা যোগ করি ইকোনমিক সার্ভে, সেটাও উনি আটকে রেখে দিয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি আজ থেকে সেই জনগণনা চালু করে দিলেন। কাজে আটকে থাকা সমস্ত ওই বাঁধন ছিন্ন করে তিনি ওই যে মুক্তির স্বাদ, স্বাধীনতার স্বাদ যেটা আমরা পেয়েছি, সেটাকে পুরোপুরিভাবে এবার সরকারিভাবে আজকে তিনি প্রয়োগ করা শুরু করলেন। কিন্তু চমকে ওঠার মতো নয় শুধু দর্শকবৃন্দ এই ঘটনাগুলো। কাজে আমাদেরও কিন্তু গ্রামে গঞ্জে শহরে সমস্ত ভুলে গেলে হবে না, চিহ্নিত করে রাখতে হবে কারা সেই রাষ্ট্রবিরোধী। আমরা একটা রাষ্ট্রবাদী সরকার পেয়েছি, এবং আমরা ভারত রাষ্ট্রকে ভালোবেসে আরো সুন্দরভাবে এই আমাদের এই রাজ্যকে, এই ভারতবর্ষকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের প্রতিজ্ঞা। কারণ আমাদের ভারতের উন্নতি হলে আমাদের সকলের উন্নতি হবে, এ নিয়ে কোনো ভুল নেই।
কাজেই আগে আমাদের দেশকে বাঁচাতে হবে, আর দেশকে বাঁচানোর এই প্রসেস কিন্তু আজ থেকে শুরু হলো। এখানে আমাদের সকলের পার্টিসিপেশন দরকার। সুস্থভাবে সবাই মনে রাখতে হবে কারা কারা তারা। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মন্তব্য লিখুন। একটু সাবস্ক্রাইবটা করে আপনারা একটু শেয়ারটা করুন, যাতে আপনাদের মন্তব্যগুলো আরো বেশি মানুষের চোখে পড়ে, উপযুক্ত জায়গায় সরকার প্রশাসন তাদের নজরে আসে। আপনারা নোটিফিকেশন অন রাখবেন সামনের এপিসোডগুলোর জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।